ভাই, আপনাকেই বলতেছি, আপনি জীবনে কখনো বিদেশে ঘুরতে যাইতে পারবেন না। এমনকি বাংলাদেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই কথাটা সত্য। একটা পোলে জিজ্ঞেস করছিলাম, আপনার হাতে 2 লক্ষ টাকা থাকলে আপনি কি করবেন? প্রায় 9,000 মানুষের মধ্যে বিদেশে ঘুরতে যাব এমন বলছে মাত্র 9%। হ্যাঁ, প্রতি বছর বাংলাদেশের প্রায় লাখখানেক মানুষ সৌদি আরবে হজ করতে যায়। কাজের জন্য 7 লাখের বেশি মানুষ সৌদি আরব, কাতার, মালয়েশিয়ার মতন দেশগুলাতে যায়। চিকিৎসা করাইতে প্রায় 50,000-এর বেশি মানুষ থাইল্যান্ডে যায়। আমি এই বিদেশ যাওয়া বুঝাইতেছি না, অ্যাকচুয়াল ট্রাভেল পারপাসে বেড়াইতে যাওয়া উপলক্ষে বিদেশ যাওয়া বুঝাইতেছি। অ্যান্ড এইটা বাংলাদেশের বেশিরভাগ মানুষই তার পুরা লাইফ টাইমে একবারের জন্য করতে পারবে না। এইটার কারণ কি? টিকেটের দাম অনেক বেশি। আমাদের দেশে যেখানে বিদেশ ঘোরাকে একটা বিলাসিতা বলে ধরা হয়, এই বুঝি হাতে অনেক মাল পানি চলে আসছে, বিদেশে ঘুরতে গেলেই মানুষজন বাঁকা চোখে তাকানো শুরু করে। বিদেশ থেকে কার জন্য আপনি কি আনছেন এইটা নিয়েও শুরু হয়ে যায় জোরাজোরি, ফিসফাস, কানাকানি। তখন কি আমাদের বিদেশ ঘোরার ইচ্ছাটা আসলেই মরে যায়? স্ট্যাটিস্টার রিপোর্ট অনুযায়ী দেখা যায় বাংলাদেশের মোট যত ফ্যামিলি আছে তার মধ্যে মাত্র 7.4%ই 2023 সালে ট্রাভেল ট্রিপ দিছে, মানে বেড়ানোর উদ্দেশ্যে বিদেশে গেছে। যদিও এই নাম্বারটা একটা প্রজেক্টের ফিগার। বলা হয় বিদেশ ভ্রমণ করলে আপনার দৃষ্টিভঙ্গি বড় হয়, ভিশন বড় হয়। পৃথিবীর ইতিহাসের কবি সাহিত্যিকদের থেকে শুরু করে ভ্রমণ কাহিনী নামে আলাদা একটা জনরাই তো তৈরি হয়েছে এই ভ্রমণের কারণে। চিন্তা করেন, যদি আপনাকে আমি বলি কালকে আপনি মারা যাবেন, আপনার মনে কি একটা আক্ষেপ থাকবে না? বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য আর একটা দেশেও আপনার পা কখনো পড়ে নাই। পাসপোর্ট কিংবা ভিসা রিলেটেড জটিলতা সহ বাংলাদেশি মানুষরা কেন বিদেশ ঘুরতে যাইতে পারে না, এইটার পুরো অ্যানালাইসিস আমি আজকের এই ভিডিওতে করব। তো চলুন শুরু করা যাক। This video is sponsored by English Pills. তাদের সম্পর্কে বিস্তারিত কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। বিদেশ যাইতে না পারার পিছনে প্রথম যেই বাধাটা আসে সেটা হচ্ছে টাকা পয়সা। ধরেন আপনি একটা দেশে যাওয়ার কথা ঠিক করছেন, আপনার প্রথমে কি লাগবে? পাসপোর্ট। যদিও একদম সলিড নাম্বার নাই, তবে এইটা সত্য বাংলাদেশের বেশিরভাগ মানুষের হাতেই একটা পাসপোর্ট নাই। পাসপোর্ট করতে মনে করেন 5 থেকে 6,000 টাকা লাগলো। কয়েকদিন আগে অবশ্য পুলিশ ভেরিফিকেশনের প্যারাটা কমায় দিছে। তারপরে অনেকের পক্ষে এই টাকাটা ম্যানেজ করা অনেক কঠিন। এরপরে মনে করেন ভিসার জন্য একটা খরচ লাগে, যেমন আপনি ভারতে যাইতে চাইলে সেটা 800 টাকা, মালয়েশিয়ার জন্য সেটা 2,500 টাকা, আমেরিকাতে যাইতে গেলে সেটা আবার 21,500 টাকার মতো। আবার কিছু দেশে গেলে বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা দেয়, যেমন নেপাল। মানে এই ভিসায় আপনার কোনো আলাদা খরচ লাগতেছে না। এর উপরে বাংলাদেশের পাসপোর্টের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ। ইউকে বেসড হেনলি অ্যান্ড পার্টনার্স গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে আমাদের অবস্থানটা দেখলেই বোঝা যায় 2024-এ এই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 199টা দেশের মধ্যে 102 নম্বরে, যা 2023 সালের থেকেও এক ধাপ নিচে চলে এসছে। তো আপনি চাইলে যে একটা দেশের মধ্যে চলে যেতে পারতেছেন, ব্যাপারটা এরকম না। ইভেন ভারত তো প্রতি বছর প্রচুর বাংলাদেশি মানুষের ভিসা রিজেক্ট করে দেয়। এরপরে আপনার আসতেছে বিমান ভাড়া। বিমান ছাড়াও আপনি ধরেন ভারতের মতন দেশগুলোতে যাইতে পারবেন, যেমন বাসে গেলে মোটামুটি 2,000 টাকার মধ্যে আপনি কলকাতা যাইতে পারবেন। তবে ধরেন নেপালে যাবেন, আপনাকে অন অ্যারাইভাল ভিসা দিল, কিন্তু বিমান ভাড়ায় আপনার আপ ডাউনে প্রায় 30,000 টাকা বা তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে। মালয়েশিয়ার ক্ষেত্রে এইরকম বা তার চেয়েও বেশি লাগে যাবে। আর আপনি যদি কোনো কারণে ইমার্জেন্সি বেসিসে যাওয়ার মাত্র 2 থেকে 3 দিন আগে টিকিট বুক করতে চান, এই খরচটা তো 2 থেকে 3 গুণ বা তার চেয়েও বেশি হয়ে যায়। আপনি যদি কোনো কারণে আমেরিকা বা ইউরোপে আসতে যান, তাইলে তো ওয়ান ওয়েতেই আপনার 1 থেকে 1.5 লাখ কিংবা তার চেয়েও বেশি টাকা চলে যাবে। এরপরে তো আপনি ঘুরবেন, খাবেন, দাবেন, সব মিলে খরচ কতটা বাড়বে আপনি চিন্তা করেন। বাংলাদেশের মিডল ক্লাস বিদেশ ঘোরার কথা হয়তো স্বপ্নেও চিন্তা করে না। এই কারণে ভাষা নিয়ে যদি বলি, তাইলে বলতে হয় ইংরেজি ভাষার কথা, যেটা দুনিয়ার কম বেশি সব দেশেই চলে। আর এই ইংরেজি ভাষা নিয়ে টেনশন দূর করতে আপনাদের জন্য আছে ইংলিশ পিলস, একটা ট্রাস্টেবল অনলাইন প্রতিষ্ঠান। যারা বিদেশে পড়তে যাইতেছেন তাদের জন্য IELTS কিংবা পিটি পরীক্ষাগুলোকে সহজ করতে বিভিন্ন রকম কোর্স অফার করে থাকে। ওরা বেশ কয়েকটা কোর্স প্রোভাইড করে, তার মধ্যে 2টা বেস্ট সেলিং কোর্স হচ্ছে IELTS বিগিনার্স কোর্স এবং PTE কোর্স। IELTS বিগিনার্স কোর্স হচ্ছে এমন স্টুডেন্টদের জন্য যারা একদম জিরো থেকে স্টার্ট করতে চান। এইখানে একদম সেন্টেন্স মেকিং থেকে শুরু করে পুরো IELTS এর
প্রস্তুতি নিতে সাহায্য করা হয়। ইংলিশ পিলসের এই কোর্সে ওরা গ্রামার ক্লাস, স্পিকিং প্র্যাকটিস ক্লাস, রাইটিং চেক সার্ভিস, ভোকাবুলারি এবং রিডিং, লিসেনিং এইগুলার অনুশীলন প্রোভাইড করে থাকে। এছাড়া আইএলটিএস এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সমস্ত বেসিক ম্যাটেরিয়ালস ওদের ওয়েবসাইটে দেয়া আছে, তাই আপনার অন্য কোথাও ম্যাটেরিয়াল খোঁজার প্যারাটা নিতে হবে না। যেখানে অন্যান্য প্রতিষ্ঠান মাত্র 5টি আইএলটিএস স্পিকিং ক্লাস অফার করে, সেখানে ওরা এক মাসে 14টি স্পিকিং প্র্যাকটিস সেশন প্রোভাইড করছে। প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এবং বাস্তবিক স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে ইংলিশ স্পিকিং এ দক্ষ করে তোলা হবে। এর পাশাপাশি আপনারা ওদের কাছ থেকে আপনার রাইটিং এর একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেইলস ফিডব্যাক পাবেন। ইংলিশ পিলস একটি আলফা পিটিই সার্টিফাইড প্রতিষ্ঠান। ওরা পিটিই লাইভ কোর্সের সঙ্গে এক মাসের আলফা পিটিই পোর্টাল অ্যাক্সেস দিবে, যেখানে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে 2000-এরও বেশি টপিক ভিত্তিক প্র্যাকটিস টেস্ট এবং মাসে 100-র বেশি মক টেস্ট দিয়ে সেলফ প্র্যাকটিসও করতে পারবেন। ইংলিশ পিলসের একটা ইউনিক ব্যাপার হচ্ছে ওরা মাত্র 10 থেকে 15 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করে, স্টুডেন্টদের সাথে একটা পার্সোনাল কানেকশন তৈরি করার চেষ্টা করে। তাই আশা করি আপনি ওদের কোর্স করলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এখন বলি ওদের একটা ইন্টারেস্টিং অফার, NIAT10 এই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে যে কোনো আইএলটিএস কোর্সে আপনি 10টি বই ফ্রি গিভ অ্যাওয়ে পেতে পারেন। আর পিটিই কোর্সে আপনি এক মাসের এক্সট্রা পোর্টাল অ্যাক্সেস ফ্রিতে পাবেন। ইংলিশ পিলসের লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টের মধ্যে দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে যে চেক করে আসতে পারেন। বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2023 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি $2,551। সবকিছু হিসাব যোগ বিয়োগ গুণভাগ করার পরে একজন বাংলাদেশি মানুষ মাসে মনে করেন 25,000 টাকার মতো কামায়। যদি আপনি জানেন জিডিপি কিন্তু একটা দেশের প্রত্যেক মানুষের আয় কিরকম এটার কোনো ভালো ইন্ডিকেটর না। যে বড়লোক সে বড়লোক হইতেই থাকে, যে গরিব সে গরিব হইতেই থাকে। জিডিপি দেয়া এই জিনিসটা আসলে মাপা ঠিকভাবে সম্ভব না। ডক্টর বিনায়কের মতে বাংলাদেশে খুবই ইন্টারেস্টিং একটা ইকোনমিক ক্লাস আছে যাদেরকে বলা হয় ভালনারেবল নন পুয়ার, মানে এই মানুষগুলোর অবস্থা একেবারে গরিব, যা তা অবস্থানে যে রাস্তায় বসে ভিক্ষা করে খাইতে হবে। আবার এরা যে খুবই ভালো অবস্থায় আছে, জীবনযাপন খুব ভালো মতন করতেছে, ব্যাপারটা এইরকমও না। এদের একজন মাসে মনে করেন 35 থেকে 70,000 টাকার মতন ইনকাম করে। এটা ফ্যামিলি সাইজের উপরে অনেক নির্ভর করে। দেশের 25 থেকে 30% মানুষ এই ক্যাটাগরিতে পড়ে। অন্যদিকে পিউ রিসার্চ সেন্টারের মতে আমেরিকায় মিডল ক্লাসের ইনকাম বছরে প্রায় $80,000-এরও বেশি, অর্থাৎ মাসে ওরা টাকার হিসাবে প্রায় 8 লক্ষ টাকারও বেশি টাকা কামায়। যদিও ওদের খরচ আমাদের দেশের মানুষের খরচের চেয়ে অনেক বেশি, তবে তারা যে সঞ্চয় করে এই সঞ্চয়টাও কিন্তু অনেক বেশি হয়, যেহেতু ডলারের হিসাবে করতেছি। আমেরিকার মিডল ক্লাস আর বাংলাদেশের মিডল ক্লাসের মধ্যে কতটা ডিফারেন্স এটা একবার আপনি চিন্তা করেন। এজন্যই 2023 সালের স্ট্যাটিস্টিক্সটা বললাম, বাংলাদেশের মোট যত ফ্যামিলি আছে তার মধ্যে মাত্র 7.3%ই ট্রাভেল পারপাসে একটা বিদেশে ট্রিপ দিতে পারছে। শুধু কি টাকা পয়সাই একমাত্র কারণ? অবশ্যই না, ভ্রমণ করার ইচ্ছাটাও এখানে অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশের অনেকের মধ্যেই বিদেশ ভ্রমণের মানসিকতাটাই গড়ে ওঠে না। ইভেন আপনি খেয়াল করেন, আপনি যখন আপনার দেশের ভিতরেই কোনো একটা জায়গায় ট্যুর দিতে গেছেন ফ্রেন্ডদের সাথে, আপনার ফ্যামিলির মানুষজনকে কিন্তু অনেকভাবে কনভিন্স করা লাগে আমি ওইখানে গেলে সেফ থাকবো, আমি কোনো উল্টাপাল্টা কাজ করবো না, হ্যান ত্যান অনেক কিছু। এইখান থেকেই ট্রাভেল বা ভ্রমণের প্রতি একটা যে প্রতিবন্ধকতা আমাদের লাইফে এটার শুরুটা হয়ে যায়। তার উপরে ভ্রমণ করা এটা একটা বিলাসিতা হিসেবে গণ্য হয়। আপনিও ছোটবেলা থেকে দেখছেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যাদের বাপের অনেক টাকা আছে তারাই শুধুমাত্র খুব কম বয়সে অনেকগুলা দেশ ঘুরে আসতে পারছে। বিদেশ ভ্রমণ ব্যাপারটা আপনার কাছে হয়তো মনে হয়েছে শুধুমাত্র ধনী কিংবা বড় লোকদের জন্যই সংরক্ষিত। আপনি মনে করেন টাকা সঞ্চয় করে একটু বিদেশ ভ্রমণ করতে গেছেন, মানুষজন আপনাকে অনেক বাঁকা চোখে দেখা শুরু করবে, মনে করবে ও আপনার হাতে তো অনেক টাকা হয়ে গেছে। এই জন্য মানুষ ভাবে এইরকম আজাইরা প্যারা নেওয়ার চেয়ে বিদেশ ভ্রমণের টাকাটা আমি সঞ্চয় করি, হয়তোবা এই টাকাটা পরবর্তীতে সে ব্যবসায় ইনভেস্ট করবে, অথবা এই টাকাটা দিয়ে তার বিয়ের সময় আজাইরা 1000 জন গেস্টকে ফ্রিতে কাচ্চি খাওয়াবে, তারপরেও সে বিদেশ ভ্রমণ করতে যাবে না। তাছাড়া বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, হালাল হারাম সেন্সিটিভ খাবার দাবার নিয়ে কোশ্চেন আছে। নতুন দেশে আসছি, রাস্তাঘাট চিনি না, হয়তো ম্যাপ ইউজ করতে জানি না, অ্যাপ ইউজ করতে জানি না, কিংবা আমি ভাষাটা ঠিক মতন জানি না। বিদেশে গেলে তো আপনি বাংলা ভাষায় কথা বলতে পারতেছেন না। অনেকে কিন্তু পুরাই বিদেশি কালচারটা নিয়েই অনেক টেনশনে থাকে। অনেকেই মনে করে বিদেশে গেলেই মানুষ বুঝে উল্টাপাল্টা খায়, উল্টাপাল্টা চলাফেরা করে আসে। কোনো আনম্যারিড ছেলে পেলে যদি থাইল্যান্ডে যায় তাইলেই মানুষ সন্দেহের চোখে দেখা শুরু করে। এটা শুধু আমাদের দেশেই না, আমাদের আশেপাশের দেশ
দেশগুলোতেও এই কথাটা সত্য। এই কারণেই দেখবেন আমাদের দেশে অনেকেই ৫০ থেকে ৬০,০০০ টাকা বাজেট থাকলেও কক্সবাজারে যেয়ে ট্রিপ দিয়ে আসতেছে, কিন্তু বিদেশে ট্রিপ দিতে যাইতে চাইতেছে না। আমি কখনো বলতেছি না এই জিনিসটা খারাপ। আমাদের দেশের টাকা আমাদের দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ব্যয় হইতেছে। এইটার মতন ভালো জিনিস আমাদের জন্য আর নাই। এই ব্যাপারটাকে আমি পুরোপুরি ভালো চোখেই দেখি। তবে এর পাশাপাশি আপনি যখন বিদেশে ঘুরতেছেন না, অন্য দেশের মানুষ স্পেশালি ধরেন আপনার মতন একটা মুসলিম কান্ট্রি, সাপোজ তুরস্কতে আপনি গেলেন না। তাইলে তো আপনি এইটা বুঝতেছেন না অন্য দেশের মুসলিমরা আসলে কিরকম, তাদের হিস্ট্রি কিরকম, তাদের কথাবার্তা কিরকম, তাদের চালচলন কিরকম, তারা কিভাবে নামাজটা পড়ে, তারা কিভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহার মতন ধর্মীয় উপলক্ষগুলা পালন করে। এইগুলা দেখলেও না অনেক কিছু শেখা যায়, নিজের চিন্তা ভাবনাকে অনেক বড় করা যায়, দৃষ্টিভঙ্গি বড় করা যায়। এর পাশাপাশি আমাদের দেশে এমন অনেক মানুষই আছেন যারা অনেক ইনকাম করেন, ভালো জব করেন, কষ্ট করে ইনকাম করতেছেন, কিন্তু বিদেশে যায় ১ সপ্তাহ ঘুরে আসবেন এই ছুটিটা তার অফিস থেকে দেওয়া হয় না। অনেক অফিসেই কর্পোরেট কালচার খুবই বাজে। বিদেশ যাওয়ার জন্য যাবতীয় যেসব প্রসিডিওর গুলো আছে, আপনার ভিসা ম্যানেজ করতে হবে, ফ্লাইট ম্যানেজ করতে হবে, পাসপোর্ট যদি রিনিউ করা লাগে রিনিউ করতে হবে, হোটেল বুকিং, ওই জায়গায় যে চলাফেরা করবেন সেই গাড়ির বুকিং, যদি গাড়ি না নেন অ্যাপটা কোন অ্যাপ ইউজ করবেন সেইটা আগে থেকে শিখে যাওয়া, এইসব জটিলতাগুলা অনেকেই এড়াইতে চান এবং যেই কারণেই তাদের বিদেশ ঘোরা হয় না। একজন পরিচিত ডাক্তারই আছেন যিনি কিনা অনেক দেশ ঘুরছেন, উনার মেয়ে আর মেয়ের পরিবার ইউএসএ তে থাকতেছে, কিন্তু তা সত্ত্বেও ইউএসএ তাকে একটা ট্রাভেল ভিসা দিবে, এইটার জন্য ১ বছরেরও বেশি সময় নিতেছে। এইরকম ঘটনা কিন্তু খুবই কমন, শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে না, অনেক ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রেও এটা কমন। এই কারণে অনেকেই এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসে। এখন যদি আপনাদেরকে একটু বুঝাইতে যাই বিদেশ ভ্রমণ করা কেন আপনার জন্য জরুরি, এইখানে প্রথমেই আসে আপনার ব্যক্তিগত উন্নতির বিষয়টা। বিদেশ যাওয়া ব্যাপারটা কিন্তু এই না আপনি একটা নতুন দেশে গেছেন, আপনি খাইছেন দাইছেন ঘুমাইছেন আবার ফেরত চলে আসেন নিজের দেশে, ব্যাপারটা এমন না। এইগুলোর সাথে বিদেশ ঘুরলে আপনি অনেক ধরনের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা পাবেন যেটা শুধুমাত্র দেশে থাকলে আপনি সারা জীবনেও পাবেন না। হয়তোবা আপনি দেখবেন তুরস্কের মসজিদের মধ্যে একজন ইমাম হুজুর বাচ্চাদের সাথে ফুটবল খেলতেছেন, যেটা হয়তো বাংলাদেশের মসজিদে আপনি কখনো কল্পনাও করতে পারেন না। আমি নিজে বিদেশের মসজিদে দেখছি একটা পিচ্চি ও ইমাম হুজুরের খুতবার মধ্যে পিছন দিয়া যায় মাইক্রোফোনের যে তার থাকে না ওই তারটা প্লাগ থেকে খুইলা ফেলছে। ইমাম হুজুর তার একটা বকাঝকাও করে নাই, বরং ওরে সুন্দর করে বলছে বাবা তুমি প্লাগটা আবার লাগাই দাও, ও সুন্দর করে লাগাই দিছে, ইমাম হুজুর খুতবা দিছে। আমাদের দেশে তারাবির নামাজের সময় তো মসজিদের ২ তলায় হুজুর ভার্সেস পোলাপানের মধ্যে হাডুডু খেলা শুরু হয়ে যায়। যদিও আমাদের পোলাপান যথেষ্ট বিটলা আছে, আমি এখানে হুজুরদের দোষ দিতেছি না, বাট একটা ভিন্ন পার্সপেক্টিভ আমাদের এই ইসলাম ধর্মের মধ্যেই যে থাকতে পারে মসজিদে, এই ব্যাপারটা দেখলে অনেকেরই ভিশনটা বড় হয়, দৃষ্টিভঙ্গি বড় হয়। এরপরে মনে করেন জাপানের ফরেস্ট বাথিং, যাকে জাপানিজ ভাষায় শিনরিন ইয়োকু বলা হয়, যেটা হচ্ছে মূলত একটা মেন্টাল হেলথ থেরাপি। এটা হচ্ছে একটা প্রসেস যেখানে জঙ্গলে আস্তে আস্তে হাঁটার মাধ্যমে প্রকৃতির সাথে আপনি একটা ডিপার কানেকশন তৈরি করতে পারবেন, যার মাধ্যমে আপনার মন থেকে স্ট্রেস, অ্যাংজাইটি এই জিনিসগুলো দূর হয়ে যাবে। এই যে ধরেন এই ফরেস্ট বাথিং আপনি করলেন জাপানে যায়, বাংলাদেশে তো এরকম খুব সুন্দর সুন্দর ন্যাচারাল জায়গা আছে। আপনি তারপরে দেশে আসার পরে কি করবেন, আপনার যখন এরকম মেন্টাল স্ট্রেস যাবে আপনি দেশের মধ্যে এই ফরেস্ট বাথিং করবেন, প্রকৃতির মধ্যে নিজেকে হারায় ফেলবেন। আবার ধরেন আপনি ভুটানে গেলেন, ওইখানে গেলে দেখবেন ওইখানকার মানুষ জিডিপির চেয়ে আরেকটা ইন্ডেক্সকে বেশি প্রাধান্য দেয়, যার নাম হচ্ছে জিএনএইচ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। আপনি কত টাকা কামাই করতেছেন এইটার চেয়ে আপনি কতটা সুখী, আপনি আপনার লাইফ নিয়ে সন্তুষ্ট কিনা, এই ব্যাপারটা ওদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো দিলাম মাত্র ৩টা উদাহরণ, এইরকম আরো শত শত উদাহরণ দেওয়া যাবে যেটা আপনি বিদেশ ভ্রমণে শিখতে পারবেন এবং আপনার সারা জীবনে এটা কাজে লাগবে। অনেক শিক্ষার্থী কিন্তু বাংলাদেশ থেকে হায়ার স্টাডিজ এর জন্য বিদেশে পড়াশোনা করতে যায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে বিদেশের শিক্ষা ব্যবস্থার মূল পার্থক্যটা কোন জায়গায় এইটা তারা তখন হারে হারে বুঝতে পারে এবং অনেকেই তখন বিদেশ থেকে বাংলাদেশে পিএইচডি করে ফেরত আসে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিদেশের শিক্ষা ব্যবস্থার ভালো জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তখন কি হয়, আমার দেশের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আরো উন্নত হয়। ওদের যেমন রিসার্চ বা গবেষণায় ফান্ডিং বেশি, ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের যেসব অধ্যাপক বা প্রফেসররা আছেন তাদের সাথে কাজ করার সুযোগ আসে। সারা বিশ্বের বড় বড় রিসার্চারদের সাথে এই মানুষগুলার একটা নেটওয়ার্কিং হয়। বিজনেস বা ব্যবসা যারা করেন তারা অনেক কিন্তু বিদেশে ট্রিপ দিয়ে থাকেন, বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স, বাণিজ্য মেলা, নেটওয়ার্কিং ইভেন্ট, এইগুলার মাধ্যমে তারা আরো বেশি বেশি ব্যবসার সুযোগ সৃষ্টি করেন। তার মানে বুঝাইতে চাইতেছি বিদেশ ভ্রমণ শুধু একটা নিছক ভ্রমণই না, এর সাথে আরো হাজারটা জিনিস ইনভলভ থাকে। এই কারণেই আমাদের কিন্তু উচিত বিদেশে যাওয়া ব্যাপারটাকে নরমালাইজ করা। কেউ একজন বিদেশ ভ্রমণ করলে তাকে বাঁকা চোখে না দেখা, পাসপোর্ট, ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেইগুলোকে যথাসম্ভব সহজ
করা, পেশাগত জায়গা থেকে বিদেশ ভ্রমণের জন্য ছুটি চাইলে সেটাকে যাতে কোনো খারাপ চোখে দেখা না হয় এই ব্যাপারটাকে এনশিওর করা, এইরকম আরো অনেক পজিটিভ স্টেপ নেওয়া যাইতে পারে। ওয়ার্ল্ড অ্যাটলাসের মতে ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকে। এই রিপোর্টের মতে হ্যাঁ, ফিনল্যান্ডের মানুষের অনেক টাকা পয়সা আছে, তাদের দেশে বেকার জনগণ খুবই কম, এই কথাটা যেমন সত্য, কিন্তু একই সাথে ওদের কালচার বা সংস্কৃতি ওদেরকে অনেক ওপেন, অনেক ওয়ার্ম কিংবা সিনসিয়ার করে গড়ে তুলতে সাহায্য করে এবং তাদের মাথার মধ্যে একটা ট্রাভেল ওরিয়েন্টেড মাইন্ডসেট গড়ে তোলে। আর দিন শেষে দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশটার নামও কিন্তু ফিনল্যান্ড। আমি জানি আমাদের দেশের অনেক মানুষই একবার হইলেও আল্লাহর ঘর কাবা শরীফটা দেখতে চান, হয়তো তুরস্কের আয়া সোফিয়া মসজিদে এক ওয়াক্ত নামাজও পড়তে চান, নায়াগ্রা জলপ্রপাতের পাড়ে দাঁড়ায় একটা ছবি কিংবা বুর্জ খলিফার সাথে একটা সেলফি, যাদের সারা জীবনের একটা স্বপ্ন। আপনার মনে যদি সত্যি ইচ্ছা থাকে আমি বলবো সেটাকে বাস্তবে পরিণত করার জন্য কাজে এখনই নাইমা পড়েন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয় আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।